শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 22 এপ্রিল বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ঘৃণাভাষণের অভিযোগে জবাব তলব, নির্দেশ হাইকোর্টের। 4 মে কার মাথায় উঠবে বিজয়ের মুকুট, পাতারকান্দিতে জোর জল্পনা, হ্যাট্রিকের আশায় কৃষ্ণেন্দু পাল, প্রত্যাবর্তনের স্বপ্নে কার্তিক সেনা সিনহা। পহেলগাঁও হামলার 1 বছর পূর্ণ, সন্ত্রাসের কাছে মাথা নত নয়, কড়া বার্তা নরেন্দ্র মোদীর। ঝড়ে লন্ডভন্ড বৃহত্তর লালা, পক্ষকালের ব্যবধানে তৃতীয় দফার কালবৈশাখীতে জনজীবন বিপর্যস্ত। অকেজো রেকের দখলে আলগাপুর স্টেশন, ভোগান্তিতে যাত্রী কৃষকরা, পথ বন্ধ, আলগাপুরে ক্ষোভ, আন্দোলনের হুঁশিয়ারি। হাইলাকান্দি স্টেশনে তৎকাল টিকিট চক্রের দৌরাত্ম্য, ক্ষোভ যাত্রীদের। নালার উপর অর্ধসমাপ্ত ফুটপাত, দুর্ভোগে শিলচরবাসী। ইলেকট্রিক ইঞ্জিন না আসায় লাইনের উদ্বোধনের পরও থমকে ট্রেন যাত্রা, কাজ শেষ লামডিং বদরপুর রুটেও। এবং সর্বশেষ খবরটি হলো আসামের রাজনীতিতে আরও 5 বছর রাখলে খুশি হব বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। হয়তো 1 বছর পরই আমাকে সরে যেতে বলা হবে, আমি প্রস্তুত, বিজেপিতে ব্যক্তিগত আকাঙ্ক্ষার কোনো স্থান নেই বললেন হিমন্ত বিশ্ব শর্মা। এবারে শুনুন বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে উঠা ঘৃণাভাষণ সংক্রান্ত একাধিক জনস্বার্থ মামলার জবাব দাখিল করতে আসাম সরকারকে নির্দেশ দিয়েছে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়। আজ উচ্চ ন্যায়ালয়ের এক ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয় এবং জানায় মামলার পরবর্তী শুনানি আগামী 28 মে অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি আশুতোষ কুমার এবং বিচারপতি অরুণ দেব চৌধুরীর বেঞ্চ সরকারকে নির্ধারিত সময়ের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি আবেদনকারীদের আইনজীবীদের কাছেও সেই হলফনামার অনুলিপি দেওয়ার কথা স্পষ্ট করা হয়েছে। রাজ্য সরকার উচ্চ ন্যায়ালয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবে বলে আশ্বাস দিয়েছে। চলতি বছরের 26 ফেব্রুয়ারি প্রথমবার এই পিআইএলগুলি শুনানির জন্য উঠলে আদালত বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল। সে সময় বেঞ্চ বিষয়টিতে বিভাজনমূলক প্রবণতার ইঙ্গিত পেয়ে মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং পুলিশ মহাপরিচালককে নোটিশ জারি করেছিল। এর আগে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়ে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আবেদনকারীদের গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ে যাওয়ার নির্দেশ দেয় এবং দ্রুত শুনানির আর্জি জানায়। এই পিআইএলগুলি দাখিল করেছেন বিশিষ্ট বুদ্ধিজীবী হিরেন গুহাই, প্রাক্তন পুলিশ মহাপরিচালক হরে কৃষ্ণ ডেকা, জ্যেষ্ঠ সাংবাদিক পরেশ মালাকার সহ ভারতীয় কমিউনিস্ট পার্টি এবং ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। আবেদনকারীদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর বক্তব্য সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ায়। তাদের দাবি, সাংবিধানিক পদে থেকে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণাভাষণ দিয়েছেন এবং একটি বিশেষ সম্প্রদায়কে লক্ষ্য করে প্রশাসনিক ব্যবস্থার অপব্যবহারের চেষ্টা করেছেন। এই অভিযোগগুলির নিরপেক্ষ তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল অর্থাৎ এসআইটি গঠনের দাবিও জানিয়েছেন আবেদনকারীরা। পরবর্তী খবরটি হল 4 মে কার মাথায় উঠবে বিজয়ের মুকুট, পাতারকান্দিতে জোর জল্পনা, হ্যাট্রিকের আশায় কৃষ্ণেন্দু, প্রত্যাবর্তনের স্বপ্নে কার্তিক। পাতারকান্দিতে কার শিরে উঠবে বিজয়ের মুকুট, আগামী 4 মের ফল ঘোষণাকে ঘিরে জোর জল্পনা। বিজেপির হ্যাট্রিক নাকি কংগ্রেসের প্রত্যাবর্তন? নির্বাচন পরবর্তী সময়ে পাতারকান্দি বিধানসভা কেন্দ্র জুড়ে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ফলাফল প্রকাশের পর বিজয়ের মুকুট কার মাথায় উঠবে? চায়ের দোকান, বাজার, পাড়ার মোড় কিংবা রাজনৈতিক অন্দরমহল, সবখানেই এখন চলছে ফলাফল নিয়ে চুলচেরা বিশ্লেষণ। শাসক ও বিরোধী উভয় শিবিরই নিজেদের প্রার্থীর জয় নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী। তবে রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে কেন্দ্রের দুবারের বিধায়ক তথা মন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃষ্ণেন্দু পালের জয়ের সম্ভাবনাই সবচেয়ে প্রবল। বিজেপি শিবিরের দাবি, ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নমূলক প্রকল্প এবং জনমুখী প্রশাসনিক কর্মকাণ্ড সমাজের শেষ প্রান্তের মানুষের জীবনমান বদলে দিয়েছে। বিশেষ করে বিধায়ক কৃষ্ণেন্দু পালের ব্যক্তিগত জনসংযোগ, ধারাবাহিক উপস্থিতি এবং উন্নয়নমূলক উদ্যোগ তাকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। পাতারকান্দি বিধানসভায় দীর্ঘদিন ধরে একটি প্রচলিত রাজনৈতিক ধারা ছিল, একই প্রার্থী পরপর 2বারের বেশি বিধায়ক নির্বাচিত হন না। কিন্তু সেই অপয়া ধারা ভেঙে কৃষ্ণেন্দু পাল ইতিমধ্যেই টানা 2বারের বিধায়ক হয়েছেন। এবার তৃতীয়বার জয় ছিনিয়ে এনে হ্যাট্রিক গড়ে নতুন রাজনৈতিক নজির স্থাপন করবেন
এমনই দৃঢ় বিশ্বাস বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপির মূল শক্তি হিসেবে ধরা হচ্ছে তাদের সুসংগঠিত সাংগঠনিক ভিত্তিকে। বুথ স্তর থেকে শুরু করে মণ্ডল, জেলা, প্রদেশ এবং কেন্দ্রীয় স্তর পর্যন্ত এক শক্তিশালী ও নির্ভরযোগ্য সংগঠন কাঠামো রয়েছে দলের। নির্বাচনী ময়দানে এই সংগঠনই প্রার্থীর প্রচারকে সহজে জনমানসে পৌঁছে দিতে বড় ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে পাথারকান্দির মিশ্র জনবিন্যাসেও বিজেপির দীর্ঘদিনের একটি শক্ত ঘাঁটি রয়েছে। বাগান, বস্তি এবং হিন্দু অধ্যুষিত এলাকাগুলিতে বিজেপির অবস্থান আগে থেকেই দৃঢ় ছিল। কৃষ্ণেন্দু পালের 2 দফার কার্যকালে সেই ভিত আরও মজবুত হয়েছে। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ উন্নয়ন ও সুশাসনের নিরিখে বিজেপির দিকে ঝুঁকেছেন বলে দাবি গেরুয়া শিবিরের। ফলে দলীয় নেতাকর্মীদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। অন্যদিকে কংগ্রেস শিবিরও কিন্তু একটুও পিছিয়ে নেই। প্রাক্তন বিজেপি বিধায়ক তথা এবার কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহার সমর্থকরাও নিজেদের প্রার্থীর জয় নিয়ে সমানভাবে আশাবাদী। তাদের মতে সংখ্যালঘু ভোট ব্যাংক এবং মণিপুরী সম্প্রদায়ের ভোটে একক আধিপত্যের পাশাপাশি বিজেপি বিরোধী ভোট একজোট হলে জয় শুধু সময়ের অপেক্ষা। কংগ্রেসের বর্ষিয়ান নেতা তথা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মণিলাল বাবুও দলীয় প্রার্থীর সমর্থনে ম্যারাথন প্রচার চালিয়েছেন। যদিও স্থানীয় রাজনৈতিক মহলের একাংশের মতে সাংগঠনিক শক্তির নিরিখে বিজেপির তুলনায় কংগ্রেস অনেকটাই পিছিয়ে। বুথভিত্তিক সংগঠন ও কর্মী সক্রিয়তার দিক থেকে কংগ্রেসের উপস্থিতি ততটা শক্তিশালী নয়। তবুও নির্বাচনের অঙ্ক কখনো শুধুই সংগঠনের জুড়ে মেলে না, মাঠে শেষ কথা বলে জনতা জনার্দনের রায়। তাই আপাতত জয় পরাজয়ের সমস্ত জল্পনা স্থগিত রেখে সবাই তাকিয়ে রয়েছে 4 মের ফল ঘোষণার দিকে। রাজ্যের অন্যতম আলোচিত কেন্দ্র হিসেবে বহুদিন ধরেই পরিচিত পাথারকান্দি বিধানসভা। ফলে 2026-এর এই নির্বাচনে কে শেষ পর্যন্ত মানুষের আশীর্বাদ নিয়ে মসনদে বসবেন, কৃষ্ণেন্দু পাল নাকি কার্তিক সেনা সিনহা, সেই উত্তর দেবে সময়ই। এখন শুধু অপেক্ষা 4 মে ফলাফলের দিন। পরবর্তী খবরটি হলো, ইলেকট্রিক ইঞ্জিন না আসায় লাইনের উদ্বোধনের পরও থমকে ট্রেন যাত্রা। কাজ শেষ লামডিং বদরপুর রুটেও। বদরপুর থেকে শিলচর হয়ে চুরাইবাড়ি পর্যন্ত রেলের বৈদ্যুতিকীকরণের কাজ শেষ হয়ে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেলেও পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রিক ইঞ্জিন না আসা পর্যন্ত চালু হবে না বিদ্যুৎ চালিত ট্রেন পরিষেবা। ইলেকট্রিক ইঞ্জিন কবে নাগাদ এসে পৌঁছবে এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলতে না পারলেও এনএফএলের বদরপুরের এরিয়া ম্যানেজার বীরেন্দ্র বর্মা বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব ইঞ্জিন আনানোর প্রক্রিয়া চলছে। ফলে লামডিং থেকে বদরপুর, শিলচর হয়ে চুরাইবাড়ি এবং আগরতলা পর্যন্ত কিছুদিনের মধ্যেই ছুটবে ইলেকট্রিক ট্রেন। বদরপুর থেকে শিলচর হয়ে চুরাইবাড়ি পর্যন্ত 655 কোটি টাকা ব্যয় করে শেষ হয়েছে রেললাইনের বৈদ্যুতিকীকরণের কাজ। 13 মার্চ গুয়াহাটিতে এসে ভার্চুয়ালি রিমোট টিপে এই ইলেকট্রিক লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু উদ্বোধনের 1 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও চালু হলো না ইলেকট্রিক ইঞ্জিন পরিচালিত ট্রেন। শাসক দল বিজেপি এবারের বিধানসভা নির্বাচনে ভোট চাইতে এই প্রকল্পকে কেন্দ্র সরকারের উন্নয়নের উদাহরণ হিসেবে উল্লেখ করেছে প্রচারে। কিন্তু প্রকল্পটি সম্পূর্ণ হয়েও বাস্তবে এখনও আটকে আছে। সাধারণ মানুষ এই পরিষেবা কবে পেতে পারবেন সেটা এখনও স্পষ্ট হয়নি। তবে বীরেন্দ্র বর্মা বলেছেন, পরিষেবা একেবারেই যে দেওয়া হচ্ছে না এমনটা নয়। এনএফএলের উদ্যোগে ইলেকট্রিক ইঞ্জিন লাগিয়ে আপাতত চালানো হচ্ছে আগরতলা খংসাং জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনটি। মণিপুরে জাতিদাঙ্গা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে জনশতাব্দী এক্সপ্রেসের যাত্রাপথ কমিয়ে আনা হয়েছে শিলচর লাগোয়া অরুণাচল রেল স্টেশনে। বর্তমানে অরুণাচল থেকে আগরতলা পর্যন্ত সপ্তাহে 3 দিন চলছে ট্রেনটি। একমাত্র এই ট্রেনেই রয়েছে ইলেকট্রিক ইঞ্জিন। তিনি বলেছেন, ইলেকট্রিক ইঞ্জিনের অর্ডার হয়ে গেছে এনএফএলের মাধ্যমে। হিসেব হয়ে রয়েছে লোকো পাইলটেরও। জানা গেছে ইঞ্জিন আসবে শিলিগুড়ি থেকে। আগামী 1 থেকে 3 মাসের মধ্যে ইঞ্জিন আনিয়ে দূরপাল্লার ও লোকাল সব ট্রেনই চলবে বিদ্যুতে। লামডিং থেকে বদরপুরের মধ্যেও রেল লাইনের বৈদ্যুতিকীকরণের কাজ শেষ হয়ে গেছে, চলছে পরীক্ষা নিরীক্ষার কাজ। পরবর্তী খবরটি হলো, আসামের রাজনীতিতে আরও 5 বছর রাখলে খুশি হব বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। প্রাণপণ করে রীতিমতো জান লড়িয়ে দিয়েছেন নিজের রাজ্যে এবং আসামে তৃতীয়বারের জন্য বিজেপি ক্ষমতায় থাকছে এটা 100% নিশ্চিত। কিন্তু তারপরও হিমন্ত বিশ্ব শর্মা জানেন, 1 বছরের মধ্যেই হয়তো তাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যেতে বলা হতে পারে। এর জন্য প্রস্তুত রয়েছেন তিনি।
বাগডোগরা বিমানবন্দরে পত্রিকা সম্পাদকদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে আসামের মুখ্যমন্ত্রী নিজেই একথা বলেছেন বিজেপিতে ব্যক্তিবিশেষের ইচ্ছার কোনো স্থান নেই, দল দেশের বৃহত্তর স্বার্থে সিদ্ধান্ত নিয়ে থাকে। ফলে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার 1 বছরের মধ্যে তাকে সরে যেতে বলা হলেও আশ্চর্যের কিছু নেই, তিনি তা মেনে নিতে প্রস্তুত। স্বভাবতই পত্রিকা সম্পাদকরা জানতে চেয়েছেন, দলের হাইকমান্ড যদি নির্দেশ দেন তাহলে কি তিনি জাতীয় রাজনীতি বা কেন্দ্রীয় মন্ত্রিসভায় চলে যাবেন। হিমন্ত বিশ্ব স্বভাবসুলভ ভঙ্গিতে এর জবাব দিয়েছেন, বলেছেন, দলের কেন্দ্রীয় নেতৃত্ব যদি আমাকে আসামি রাখতে চান তাহলে আমি খুশি হব, আর যদি আরও 5 বছরের জন্যই আমাকে রাখা হয় তাহলে আরও বেশি খুশি হব। এক কথায় হিমন্ত বিশ্ব শর্মা বুঝিয়ে দিয়েছেন তিনি রাজ্য রাজনীতিতে থাকতে আগ্রহী এবং মুখ্যমন্ত্রী হিসেবে আরও 5 বছর থাকতে চান তিনি। সম্পাদকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী পদের এই প্রসঙ্গটি আসে মূলত পশ্চিমবঙ্গে কেন্দ্র করে। হিমন্ত বিশ্ব এদিন জোরের সঙ্গে দাবি করেন পশ্চিমবঙ্গে এবার বিজেপি ক্ষমতায় আসছে এবং এই সূত্র ধরেই প্রশ্ন আসে, বিজেপি ক্ষমতায় এলে কে হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব বলেন, বিজেপিতে এসব প্রশ্নের বা আগাম সম্ভাবনার কোনো অবকাশ নেই, কারণ বিজেপি ব্যক্তিবিশেষের রাজনীতিতে বিশ্বাস করে না, এগুলো চলে কংগ্রেসে। বিজেপির নেতাদের কাছে ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা কোনো সময় প্রাথমিকতা নয়। ফলে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে কে মুখ্যমন্ত্রী হবেন সেটা কোনো বড় বিষয় নয়। কোনো এক সকালে নরেন্দ্র মোদী বসে ফোন করবেন বিজেপির সভাপতি নীতিন নবীন এবং ফোনে নির্দেশ দেবেন কাকে মুখ্যমন্ত্রী পদে বসানো হবে। এমনটাই বলেছেন হিমন্ত বিশ্ব। মুখ্যমন্ত্রী কে হবেন এ নিয়ে বিজেপিতে আগাম কোনো আলোচনাই হয় না এবং এই সূত্র ধরেই হিমন্ত বিশ্ব নিজের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, সদ্য আসামের নির্বাচন শেষ হয়েছে এবং দলকে জিতিয়ে আনতে তিনি নিজেই জান লড়িয়ে দিয়েছেন। 2015 সালে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেন হিমন্ত বিশ্ব শর্মা এবং গত বছরে বিজেপিতে তার গ্রাফ ক্রমাগত উপরের দিকেই উঠে চলেছে। তার এই দ্রুত উত্থান বিজেপির অন্তর্মহলের একটি অংশের মধ্যে অসন্তোষেরও সৃষ্টি করেছে। এই প্রসঙ্গটিও এদিন তুলেন এবং এর জবাবেও হিমন্ত বিশ্ব স্বভাবসুলভ ভঙ্গিতে দিয়েছেন। তিনি বলেছেন, পৃথিবী কখনো থেমে থাকে না, এটাই নিয়ম এবং এই নিয়মে কিছু মানুষ সবসময় সামনের দিকে এগিয়ে চলেন, কেউ না কেউ সেই সময় অন্যদের থেকে এগিয়ে চলেন, এটাই দুনিয়ার নিয়ম, এটা সবাইকেই মানতে হবে। পরবর্তী খবরটি হলো, আলগাপুর রেল স্টেশনে দীর্ঘদিন ধরে একটি পরিত্যক্ত ও সম্পূর্ণ অকেজো আইসিএফ রেক পড়ে থাকার ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। বহুদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে রেকটি সম্পূর্ণ জরাজীর্ণ হয়ে পড়েছে এবং বর্তমানে এটি কোনোভাবেই ব্যবহারযোগ্য নয়। অভিযোগ রয়েছে, অবহেলার সুযোগে রেকটির বিভিন্ন যন্ত্রাংশ ও ফিটিং ইতিমধ্যেই চুরি হয়ে গেছে। উদ্বেগজনক বিষয় হলো, রেকটি স্টেশনের এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে রাখা হয়েছে যার ফলে দলেশ্বর ভৈরবী সড়কপথে স্টেশনে যাতায়াতের প্রধান পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এতে করে পশ্চিম দিক থেকে আগত যাত্রীদের স্টেশনে পৌঁছতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। একই সঙ্গে আশেপাশের কৃষকরা তাদের কৃষিজমিতে যাতায়াত এবং উৎপাদিত ফসল পরিবহনে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়াও মোহনপুর ও উত্তর নারায়ণপুর এলাকার বাসিন্দাদের জন্য আলগাপুর বাজারে যাওয়ার অন্যতম প্রধান পথটি বন্ধ হয়ে যাওয়ায় দৈনন্দিন জনজীবন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতির প্রেক্ষিতে রিয়াজ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলগাপুর স্টেশনের স্টেশন মাস্টারের মাধ্যমে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষের কাছে জেনারেল ম্যানেজার, লামডিং ডিভিশনের ডিআরএম এবং বদরপুরের এরিয়া ম্যানেজারের নিকট একটি স্মারকপত্র পেশ করেছে। সংগঠনের সভাপতি শামসুল হক বড়ভূঁইয়া জানান, স্থানীয় জনগণের স্বার্থে তারা কিছু দাবি উত্থাপন করেছেন। দাবিগুলো হলো, অবিলম্বে স্টেশন ইয়ার্ড থেকে পরিত্যক্ত রেকটি অপসারণ করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের রেক বা ইঞ্জিন সংরক্ষণের ক্ষেত্রে জনসাধারণের চলাচলের পথ খোলা রাখতে হবে। যাত্রী সেবার মানোন্নয়নের লক্ষ্যে একটি দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণ এবং 2 প্ল্যাটফর্মের মধ্যে সংযোগ স্থাপনের জন্য একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, আলগাপুর রেল স্টেশনে দীর্ঘদিন ধরে দূরপাল্লার ট্রেনের স্টপেজ চালুর দাবি জানানো হলেও এখনও পর্যন্ত রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। পূর্বে এ দাবিতে আন্দোলন সংগঠিত হয়েছিল, কিন্তু সমস্যার সমাধান এখনও হয়নি। এই সমস্যার দ্রুত সমাধান না হলে রিয়াজ বৃহত্তর আলগাপুর এলাকার জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর গণ আন্দোলনে নামতে বাধ্য হবে বলে সংবাদ মাধ্যমে জানান। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।